তাপসী, আপনার কাছে যেটা নিয়ে আসতে চাই যে এই একটা ঐক্যমতের কথা বারবারই বলা হচ্ছে এবং সেই জন্যই ঐক্যমত কমিশন এবং ধরেন এখন একটা বড় স্টেক হোল্ডার নিঃসন্দেহে জামাত, ফলে তারা যে গেল না সেইখানে আলী রিয়াজের এই কমিশন বা এটা তো আসলে এখন প্রফেসর ইউনূসেরও কমিশন বটে, তাদের যে ইস্পিত লক্ষ্য সেখানে পৌঁছানো আরেকটু কঠিন হলো কিনা? প্রথম কথা হচ্ছে আজকের ঐকমত্য কমিশনের মিটিংয়ে জামাতের যে প্রতীকী বর্জন সেটাকে আমি কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট কিংবা হিস্টোরিক কোনো বর্জন বা প্রতিবাদ হিসাবে দেখব না। এবং যে আসলে বলবো যে প্রতিবাদটা এনসিপি এবং জামাত দুইটা দলের কাছ থেকে এসেছে, প্রথমে যদি একটু এনসিপির কথা বলি, এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন আলাপ আলোচনায় তারা এটি বলছেন যে এই ধরনের যৌথ বিবৃতি তো আসলে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে পারে না। তো এটি আসলে একটি হাস্যকর বিষয় যে জুলাইয়ের এতদিন পরে, এত মাস পরে এসে এখন এনসিপির নেতৃবৃন্দের মনে হয়েছে যে একটি প্রক্রিয়া দরকার। তাহলে আমাদের যারা সাধারণ জনগণ, আমরা যারা বাংলাদেশের আছি, আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদের তো এখন প্রশ্নটি রয়ে যায় এনসিপির কাছে যে তাহলে উপদেষ্টা পরিষদ কোন প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে? তাহলে এই যে এনসিপির নেতৃবৃন্দরা নিজেরা বিভিন্ন ধরনের কমিশনের দায়িত্ব পালন করেছেন, কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে থেকেছেন, সকল কিছু যদি আমি বলি এটা আসলে কোন প্রক্রিয়ায় হয়েছে? যখন কমিশন হয়েছিল তখন এনসিপি ছিল না। না, তখন এনসিপি ছিল না। আমি বলছি যে যখন ঐক্যমত কমিশনের কথা না, আপনি দেখেন সকল কমিশনে কিন্তু একজন শিক্ষার্থী প্রতিনিধি ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সে প্রতিনিধি বৈষম্য বিরোধী অথবা এনসিপির মধ্য থেকেই এসেছে, আমাদের মধ্য থেকে কিন্তু আসেনি, আসতে সেটি দেওয়া হয়নি। তাহলে সেটি কোন প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে? কিংবা আমরা আজকে যাদেরকে দেখছি যে যারা বিভিন্ন সরকারের পদস্থ আছেন তাদেরকে কোন প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে? অর্থাৎ প্রক্রিয়া বিষয়টি যে প্রয়োজন সেটি আমরা সেই অগস্ট থেকেই বলছি যে একটি প্রক্রিয়া থাকা দরকার, যে প্রক্রিয়া অন্তত একটি কনসেনসাসের ভেতর দিয়ে সকল দল সকল গোষ্ঠীর একটি ঐক্যমতের ভেতর দিয়ে সকল কিছু ঠিক করা দরকার। সেটি যখন নিজেদের ঘাড়ের ওপর আসলো, তাদের কাছে যখন সেটি তাদের হাতে ঘা লাগলো, এখন তাদের মনে হচ্ছে যে একটি প্রক্রিয়া করা দরকার। খুবই ভালো কথা, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তো কিছু, আমি বলবো যে কিছু প্রেজেন্ট জিনিস আপনাকে একসেপ্ট করে নিতে হবে। বর্তমানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেটিকে আপনার একসেপ্ট করতে হবে। এবং এই নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, জনমনে বিভ্রান্তি বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের আভাস বলেন, এই জিনিসগুলো কিন্তু ছিল, আমাদের মানসপটে ছিল, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গ্রামেগঞ্জে চা টঙে আড্ডার বিষয়বস্তুতেও ছিল। সেই জায়গায় একটি নির্বাচনের রোডম্যাপে একটি নির্বাচনের তারিখ সরকার ঘোষণা করবে, সেটি সকলের কাছেই প্রত্যাশাটি ছিল। সরকার খুব স্বাভাবিকভাবেই, সরকার হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে কথা বলে সে তাদের মতো করে সেটি দিয়েছে। এখন প্রশ্নটি এটি হতে পারে যে এই ধরনের একটি যৌথ বিবৃতি সরকার আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে দিতে পারে কিনা। প্রশ্নটি হচ্ছে যে আপনার যে প্রশ্নটি আজাদ ভাইকে আপনি করলেন যে জামাতকে আসলে ইগনোর করা হচ্ছে কিনা, এখানে তো আমার কাছে মনে হয় কোনো রাজনৈতিক দলকে ইগনোর করা হচ্ছে না। জামাতের সাথে সরকারের যে সম্পর্ক, সেটি হয়তো আজাদ ভাই এখন ভিন্ন মত পোষণ করতে পারেন আমার সাথে, কিন্তু সেই সুসম্পর্ক কিন্তু আমরা সব জায়গায় দেখেছি। আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আপনি যে কোনো প্রতিষ্ঠানের প্রধানের কথা বলেন, জামাতের সাথে সরকারের সুসম্পর্ক, বিএনপির সাথে সরকারের সুসম্পর্ক, এনসিপির সাথে সরকারের সুসম্পর্ক, ইভেন সাকিব ভাইয়ের সাথেও সরকারের সুসম্পর্ক। সরকারের তো সুসম্পর্ক আছে, সুসম্পর্ক বজায় রেখেই তো এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে, খুবই স্বাভাবিক। কিন্তু আসলে গণমানুষের সাথে সরকারের সুসম্পর্ক আছে কিনা? ইগনোরটা তো করা হচ্ছে সাধারণ জনগণকে, ইগনোরটা তো করা হচ্ছে। এখনো পর্যন্ত এই গত শনিবারেও চিকিৎসার অভাবে একজন জুলাই যোদ্ধার কিন্তু মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসা নান্দাইল উপজেলায় তিনি মারা গিয়েছেন, তিনি পর্যাপ্ত চিকিৎসা পাননি। তাহলে যে সরকার ম্যান্ডেটে আসলো জুলাইয়ের পরবর্তীতে, সেই সরকারের সুসম্পর্ক হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে, সেই সরকারের সুসম্পর্ক হচ্ছে কিছু এলিটিস্ট সিভিল সোসাইটির সাথে, সেই সরকারের নাগরিকের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বলবো কোনো সম্পর্ক নাই, সেই সরকারের শিক্ষার্থীদের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আসলে জামাতের যে প্রতীকী বর্জন, সেটাকে আমি হাস্যকরই বলবো, কারণ তারা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী তারা সেটি করেছে। খুবই ভালো কথা, তারা তাদের রাজনৈতিক কৌশল দেখিয়েছে, সামনের দিন থেকে তারা সেই ঐক্যমতে আসবে, কারণ তাদের আসতে হবে। আসলে তাপসী, ধরেন বিএনপিও অভিযোগ করেছে উপদেষ্টা যখন নিয়োগ করা হলো প্রধান উপদেষ্টার ক্যাবিনেটে, ধরেন নাহিদ ছিলেন, উনি এখন নেই, নাহিদ কিংবা মাহফুজ কিংবা আসিফ, তারা তো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই এই উপদেষ্টা পরিষদে আসলেন নাকি? তখন তো এনসিপি হয়নি, ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নয় আপনি কেন বলছেন? বা ধরেন তৌহিদ হোসেন কিংবা আমাদের অন্যান্য উপদেষ্টা যারা সৈয়দা রিজওয়ানা হাসান, তারা তো নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবেই আসলেন, ফলে তাদের প্রতিনিধিত্ব না, এটা কেন বলছেন? আমি বলবো বর্তমান সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে শিক্ষার্থীদেরকে এনসিপির লেন্স থেকে দেখা। এনসিপিটা এখন হয়েছে, আরো শুরু থেকে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ব্যানারে যারা পদবসিত ছিলেন তাদের লেন্স থেকে বাংলাদেশের গোটা শিক্ষার্থী সমাজকে দেখা, সেটাই সরকারের সবচেয়ে বড় ভুল।
এবং কিছু এলিটিস্ট নাগরিক সমাজের প্রতিনিধির লেন্স থেকে পুরো নাগরিক সমাজকে দেখা, সেটাই সরকারের আরেকটি ভুল। আপনি চিন্তা করে দেখেন, নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজের পার্সপেক্টিভের সাথে খুব স্বাভাবিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীর পার্সপেক্টিভ নাই মিলতে পারে, আমারটা নাই মিলতে পারে। সেই জায়গায় একটি ঐক্যমত, আমি বলবো ঐক্যমত তো অনেক দূরের বিষয়, সাধারণ আলোচনাও হয়েছে কিনা, সাধারণ কনসালটেশনও হয়েছে কিনা, কিচ্ছু কিন্তু হয়নি। তারপরেও এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেটা আপনারা কেন মেনে নিয়েছেন? আমরা মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থের জন্য। তখন কিন্তু আমরা কেউ কোনো কথা বলিনি, আমরা সকল কিছু মেনেছি এবং মেনে নিয়ে আমরা সামনে গিয়েছি। কিন্তু সামনে আগানোর পরে আমরা দেখেছি সকল স্বার্থ শুধুমাত্র নিজের দলের মানুষদের, নিজের দলের কর্মীদের স্বার্থের দিকেই নজর দেওয়া হচ্ছে, অন্যান্য সকলে বঞ্চিত হচ্ছে। সেটা আপনি রিক্সা চালক বলেন, দিনমজুর বলেন, আজকে জুলাই যোদ্ধা বলেন, নারীদের কথা বলেন, আদিবাসীদের কথা বললেন, সকলেই তো বঞ্চিত হচ্ছে। লাভবান হচ্ছে রাজনৈতিক দলগুলো, আর লাভবান হচ্ছে আমরা দেখছি যারা ক্ষমতায় আছে।